সামনে দাঁড়িয়ে দু চারটি কথা বলার সুযোগ পাচ্ছি। তাই আজকের এই সমাবেশের শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের, স্মরণ করছি ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদেরকে যারা জীবন দিয়ে সংগ্রাম করে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন। স্মরণ করছি এই জেলার কৃতি সন্তান, এই জেলার কন্যা থেকে শুরু করে বগুড়ার গৃহবধূ, সেখান থেকে রাষ্ট্রপ্রধান বেগম খালেদা জিয়াকে তার জেলা এই দিনাজপুর সহ এই জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গকে আজকে গণ অধিকার পরিষদের উদ্যোগে এই সভার আয়োজন করা হলেও আমাদের গণ অধিকার পরিষদের বাইরেও যারা মাইকে আমাদের কথাগুলো শুনছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দিনাজপুরবাসী, এটি আমার প্রথম আপনাদের এলাকায় আসা। আপনারা জানেন যে 2018 সালে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের রাজনৈতিক হাতেখড়ি হলেও সেই 2018 কিংবা তার পরবর্তী সময়ে যে স্বৈরাচারী কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শক্তি ছিল সেটার বিরুদ্ধে গিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সেই শুধুমাত্র ঢাকায় নয়, এই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সারা বাংলাদেশে অসংখ্য ছাত্র যুবক তরুণরা রক্তাক্ত হয়েছে, জীবন দিয়েছে, জেলে গিয়েছে। কিন্তু তার মধ্যেও গণ অধিকার পরিষদের তরুণরা এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, নতুন ভোট ফিরিয়ে আনার জন্য যে লড়াই সংগ্রাম করেছে সেখান থেকে কার্পণ্য করে নাই, আপোষ করে নাই। এই লড়াই করতে গিয়ে এই দিনাজপুরে আমাদের অসংখ্য নেতা কর্মী রক্তাক্ত হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, কিন্তু লেগেছিল, হাল ছাড়ে নাই। যার ফলে সেই 2018 কোটা সংস্কার আন্দোলন থেকে 24-এর রাষ্ট্র সংস্কার এবং এই ফ্যাসিবাদী শক্তি পতনের মধ্যে দিয়ে আজকের নতুন বাংলাদেশ। আজকে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না, পুলিশ পাঠিয়ে কারো সমাবেশ বন্ধ করছে না। কিন্তু গত এই ফ্যাসিবাদের 16 বছর আপনারা দেখেছেন বিএনপির মতো একটি বড় দল কিংবা জামাতের মতো একটি দল, গণ অধিকার, আমরা একটা প্রোগ্রাম করার অনুমতি পাই নাই। যেখানে প্রোগ্রাম করতে গিয়েছি নানান ধরনের বাধা বিঘ্ন, হুমকি ধামকির সম্মুখীন হয়েছি। তাই আজকের এই গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ, যে একটি সম্প্রীতি সহনশীলতার নজির স্থাপন হয়েছে, আমরা চাই আগামীতে এটা অব্যাহত থাকবে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের আগে হয়তো এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র পরিবর্তনের যে একটি জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি নিয়ে যে জুলাই সনদ রচিত হয়েছে, যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেই জুলাই সনদে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের বাস্তবায়নের একটি প্রক্রিয়া অনতি বিলম্বেই সরকার এবং রাজনৈতিক দলগুলো মিলে ঠিক করবে। তার মধ্য দিয়েই আমরা আশা করি আগামীর নতুন বাংলাদেশ রচিত হবে। আপনারা জানেন যে এই জুলাই সনদে একটি বিষয় আছে যে আমাদের বিদ্যমান যে সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, সেটি পরিবর্তন হয়ে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হচ্ছে। উচ্চকক্ষে 100 সদস্য, নিম্নকক্ষে 300 পুরুষ সদস্য এবং 50 জন নারী সদস্য, 450 সদস্য হবে, পর্যায়ক্রমে 500 সদস্য বিশিষ্ট হবে। এই নিম্নকক্ষের প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলো যে ভোট পাবে তার প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষ বা আপার হাউজে তাদের প্রতিনিধিত্ব থাকবে। তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দল নিম্নকক্ষে যে ভোট পাবে সেই অনুপাতে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব হবে। এবং এই ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্ত, যেটি নির্বাচন কমিশন ইতিমধ্যেই গেজেটে পাশ করেছে, রাজনৈতিক দলগুলো মিলেমিশে জোট করলে নির্বাচন করতে হবে যার যার মার্কায়, অর্থাৎ জোট করলেও ভোট করতে হবে নিজ দলের মার্কায়। তাই গণ অধিকার পরিষদের ট্রাক মার্কায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সংসদ সদস্য প্রার্থীরা অংশ নেবে, যাতে করে উচ্চ নিম্ন কক্ষের পাশাপাশি উচ্চ কক্ষেও আমাদের প্রতিনিধিত্ব থাকতে পারে। তবে এই দিনাজপুর তথা বাংলাদেশের মানুষের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া সম্ভবত এই আসন থেকে নির্বাচন করবে। এই দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে
তার যে আপোষহীন ভূমিকা, দেশের মানুষের জন্য তার যে ত্যাগ, সেই কারণেই আমরা মনে করি এনসিপির বন্ধুরা বলেছে আমরা গণ অধিকার এবং আমরা মনে করি অন্যান্য দলও খালেদা জিয়ার আসনের প্রার্থী দেবে না। এটা জাতীয় নেতৃত্বের প্রতি সম্মান দেখিয়ে, শ্রদ্ধা দেখিয়ে জামাতের আমির ইসলামী আন্দোলনের পীর সাহেব বলেন, জাতীয় নেতৃবৃন্দ যারা এই গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার আলাপ আলোচনার নেতৃত্ব দিচ্ছেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন, আমরা মনে করি সেই সমস্ত জাতীয় নেতৃবৃন্দের এলাকায় রাজনৈতিক দলসমূহ প্রার্থী না দিয়ে একটা নতুন উদাহরণ এবং দৃষ্টান্ত বাংলাদেশে তৈরি করতে পারে। আজকে এই রাজনীতির মাঠে যারা এই রাজনীতি করছে, যেই দল রাজনীতি করছে, সবাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। এইখানে আমাদের মধ্যে কোনো বিভাজন নাই, কোনো বিদ্বেষ নাই। কিছু কিছু ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে তৃণমূলের নেতা কর্মীদের অসহিষ্ণু আচরণের কারণে। সেটা যে যেই দলের হোক না কেন, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এই গণ অভ্যুত্থানে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, আমরা আজকের নতুন বাংলাদেশে দেশের মানুষকে উপহার দিয়েছি। এই দেশের মানুষের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা, রাজনৈতিক সংঘাত সহিংসতা মুক্ত, হানাহানি মারামারি মুক্ত একটা সম্প্রীতির সহনশীলতার নতুন বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিকের মর্যাদা এবং অধিকার থাকবে। আজকে এই দিনাজপুরের ভাইরা আমার কাছে যেটি বলেছে, এই দিনাজপুরের কৃষকেরা তার পণ্যের ন্যায্য মূল্য পায় না। যখন তাদের উৎপাদন হয় তখন জিনিসপত্রের দাম কমে যায়। আমাদের মাঝে একটি বিশাল মিছিল উপস্থিত হয়েছে, আমরা মিছিলে আগত ভাই বোনদেরকে স্বাগত জানাই। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা আমাদের বক্তব্য কন্টিনিউ করছি। আজকে এই দিনাজপুরে অসংখ্য চাল মিল রয়েছে। এই চাল কল এবং মিলের মালিকরা তারা তাদের উৎপাদনের সিজনের সময়ে দেখা যায় সরকার এলসি ওপেন করে বাইরে থেকে চাল আমদানির জন্য, যার ফলে এই মালিকরা, এই মিলাররা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কৃষকরাও ক্ষতিগ্রস্ত হয়। যখন কৃষকরা তার ধানের ন্যায্য মূল্য পায় না, চালের ন্যায্য মূল্য পায় না, তখন তারা কৃষিকাজের আগ্রহ হারিয়ে ফেলে। আমাদের আলু, টমেটো, সবজি যেভাবে উৎপাদন হয়, আমাদের দিনাজপুর 6 আসনে সংসদ সদস্য প্রার্থী উনি এটার মধ্যে নিয়ে আসতেছে। আচ্ছা, থ্যাংক ইউ। সেই উৎপাদনের ন্যায্য মূল্য না পাওয়ার ফলে আমাদের কৃষকরা কৃষিকাজের প্রতি আগ্রহ হারাচ্ছে। আর আমরা পেঁয়াজের জন্য, কাঁচামরিচের জন্য ভারতের উপরে নির্ভরশীল হতে হচ্ছে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বিশেষ করে এই আমার বাম পাশে আমাদের যে মা এবং বোনেরা উপস্থিত, তাদেরকে আমি বিশেষভাবে অভিনন্দন এবং অভিবাদন জানাই। দিনাজপুরের নারীরা সারা বাংলাদেশের নারীদের ক্ষেত্রে অনুসরণীয়, অনুকরণীয়। কারণ দিনাজপুরের নারীরা পুরুষের পাশাপাশি আমরা দেখেছি খেতে খামার থেকে শুরু করে অফিস আদালত সমস্ত জায়গায় তাদের বিচরণ। যেই কারণেই এই দিনাজপুরের সন্তান হয়ে, এই দিনাজপুরের কন্যা হয়ে বেগম খালেদা জিয়াও একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করে আপনার তার স্বামী রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান যখন এই আতাতায়ীর গুলিতে নিহত হয়েছেন, দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন, ওই গৃহবধূ থেকে তিনি দেখেছেন ওই স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে কিভাবে রাজপথ কাঁপিয়েছেন, কিভাবে জনতার সাথে রাজপথে নেমে নেতৃত্ব দিয়েছেন, যার ফলে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন পরবর্তী সময়ে আমরা বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী পেয়েছিলাম। কাজী এই দিনাজপুরের নারীদেরকে আমরা বলবো, আপনারা আগামীতেও বাংলাদেশের নারী সমাজের পথ দেখাবেন। আমাদের নারীরা যে পিছিয়ে আছে, কর্মক্ষেত্রে যে পিছিয়ে আছে, সেইখানে তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য সমস্ত পেশায় যেন তারা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে, আমরা সেজন্য একটি নারী বান্ধব পরিবেশ কর্মক্ষেত্রে আমরা নিশ্চিত করতে চাই। আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সন্তানেরা যেন উচ্চ শিক্ষা লাভ করতে পারে, স্কুল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেন বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পায়, সেজন্য আমরা সার্বজনীন শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই। আমাদের এই প্রত্যন্ত কৃষক, শ্রমিক মানুষ যখন তার জীবনের যৌবনকালটা পরিশ্রম করে উপার্জন করে শেষ বয়সে তিনি যখন একটু বয়সের ভারে নুজ্জ হয়ে যান, তখন তিনি কাজকর্ম করতে পারেন না, অনেক ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়েন, তখন তার ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে হয়।
বিনা চিকিৎসায়। তাই আমরা চাই এদেশের প্রতিটি নাগরিক যেন সুচিকিৎসা পায়, বিনা চিকিৎসায় যেন কোনো নাগরিকরা না মারা যায়। রাষ্ট্র যেন সকল নাগরিকের চিকিৎসার ব্যয়ভারের দায়িত্ব বহন করে এবং বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের একটি শক্তিশালী পররাষ্ট্র নীতি দরকার, যেটা গণ অধিকার পরিষদের 4টি মূলনীতির একটি। আপনারা জানেন গণ অধিকার পরিষদের 4টি মূলনীতি: গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার এবং জাতীয় স্বার্থ। এই যে সীমান্তবর্তী একটি এলাকা হয়, আপনারা খুব ভালোভাবেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের আচরণের প্রতি অবগত আছেন। এই বৃহত্তর তিস্তার মহাপরিকল্পনা শুধুমাত্র ভারতের কারণে এই পর্যন্ত বাস্তবায়ন করা যাচ্ছে না। আর ভারতের কারণে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার ফলে এই এলাকার মানুষ প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, খরায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই আগামীতে যেই সরকার আসবে সেই সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থেকে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। দিনাজপুরের 3টি নদীর তীরবর্তী মানুষও যেভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, খরায় ক্ষতিগ্রস্ত হয়, তাদের এই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য একটি টেকসই পরিকল্পনা নেবেন এবং দিনাজপুরের এই যে বড় পুকুরিয়া কয়লা খনি থেকে শুরু করে তাপ বিদ্যুৎ কেন্দ্র এরকমের শিল্প এলাকা থাকলেও এই এলাকার মানুষ কিন্তু দারিদ্র সীমার নিচে অসংখ্য মানুষ বাস করে এবং তারা কিন্তু পিছিয়ে আছে। এই এলাকায় একটি চিনি কল ছিল, আজকে সেটি বন্ধ হয়েছে। পরিষ্কারভাবে বন্ধুগণ আপনাদেরকে বলি, শুধুমাত্র এই দিনাজপুর নয়, এই রংপুর সহ কুষ্টিয়া এইদিকে যে কয়েকটি চিনি কল ছিল, আমাদের পাট শিল্প ছিল, এগুলো বিদেশি ষড়যন্ত্রে বাংলাদেশকে পঙ্গু করার জন্য এগুলো বন্ধ করা হয়েছিল। তাই আমরা তরুণদের প্রতিনিধি হিসেবে, তরুণদের নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা বলতে চাই, এই চিনি শিল্পগুলোকে চালু করতে হবে পুনরায়, পাট শিল্পগুলোকে আবার চালু করতে হবে এবং কৃষি প্রধান বাংলাদেশ হিসেবে কৃষকের স্বার্থ সুরক্ষা দিয়ে আমাদের নতুনভাবে পরিকল্পিতভাবে কৃষি নীতি প্রণয়ন করতে হবে। কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কৃষকদের স্বার্থ রক্ষার পাশাপাশি এই দেশের শিক্ষিত তরুণদের জন্য কিভাবে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যায়, কিভাবে আপনার শিল্পাঞ্চল গড়ে তোলা যায়, অর্থনৈতিক জোন গড়ে তুলতে হয়, সেই পরিকল্পনা নিয়ে আমাদেরকে আগাতে হবে। তবে সর্বশেষ কথা এইটুকু বলতে চাই, বাংলাদেশের গত 50 বছরের পুরানো ধারার এবং ধাঁচের রাজনীতি আপনারা দেখেছেন, পুরানো অ্যানালগ নেতৃত্ব দেখেছেন, দুর্নীতি, দখল এবং লুটপাটে সবাই একই পথ অনুসরণ করেছে। তাই আমাদের পরিষ্কার বজ্র কণ্ঠে আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশে দুর্নীতি, দুঃশাসন, দখল থাকবে না, রাজনীতিতে মাফিয়া দুর্বৃত্তদের স্থান হবে না। এই আমাদের তরুণ নেতাদের মতো, পরিচ্ছন্ন মানুষের মতো, এই ডাক্তার তোফায়েলের মতো, এই গোলাম আজমের মতো, শফিক ভাইয়ের মতো, এই ছাত্র নেতা মোসাদ্দেকদের মতো তরুণদেরকে আগামীতে রাজনীতিতে নেতৃত্ব দিতে হবে। তাই আমরা এই দিনাজপুরের তরুণদেরকে বলবো, গণ অধিকার পরিষদকে সমর্থন করতে হবে, গণ অধিকার পরিষদে আসতে হবে এমনটি আমরা মনে করি না। যে যেখানে আছেন সেখান থেকে রাজনীতি করতেছেন, সেখান থেকে এই পরিবর্তনের আওয়াজ তুলেন। আপনারা তরুণরা, সাধারণ মানুষ যদি সচেতন হন, আমরা যে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ চাই সেটি বিনির্মাণ সম্ভব। আমরা যদি অঙ্গীকার করি তবে মাত্রই আমরা এই দেশকে বদলাতে পারবো। এই মুহূর্তে একটি মিছিল নিয়ে আমাদের ভাইয়েরা উপস্থিত হয়েছে, আমরা তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। মাগরিবের আজান সন্নিকটে হওয়ায় আমরা বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা সংক্ষিপ্তভাবে শেষ করতে চাই। সর্বশেষ দিনাজপুরের মানুষের উদ্দেশ্যে এইটুকু কথা বলতে চাই, কবির ভাষায়, এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে তার স্থান। তো কাজে আজকে সেই নতুন প্রজন্ম রাজনীতিতে এসেছে, তাদের পাশে যদি আপনারা না দাঁড়ান, তাদের চিন্তা ভাবনাকে যদি আপনারা সমর্থন না করেন, তাহলে নতুন বাংলাদেশ হবে না। এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এই ছাত্র, যুবক, তরুণদের যে আপসীন লড়াই সংগ্রাম, সেটিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সামনে থেকে না পারলে অন্তত পিছন থেকে, পাশ থেকে সমর্থন দিন। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আমরা বদলে দেব, আগামীর সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাবো, নতুন করে গড়ে তুলবো, সেই প্রত্যাশায় আজকে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।